এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, অর্ঘ্য আর তৃষা। অর্ঘ্য ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তৃষা ১১ বছর বয়সী, স্কুলে যায়। রাত ২টা বাজে। অর্ঘ্য আমার ঘরে এসে দাঁড়াল। চাঁদের আলো জানালা দিয়ে তার মুখে পড়েছে। মা, আমি আর পারছি না। আমি চমকে উঠলাম। কি হয়েছে? সে আমার বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি কি বলছ? সে আমার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি, গভীরভাবে। আমি জানি সমাজ এটা মানবে না, কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। তার চোখে জল। আমরা অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ জানবে না আমরা মা ছেলে। নতুন পরিচয়ে, নতুন জীবনে আমি কথা খুঁজে পাচ্ছি না। মা, আমি জানি এটা পাগলামি, কিন্তু আমার হৃদয় শুধু তোমার জন্যই বন্ধ করে। তুমি কি একবার ভাববে, বাইরে কোনো একটা পাখি ডেকে উঠল গভীর রাতে। আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর অর্ঘ্য হঠাৎ জোরে হেসে উঠল। মা, আমি তোমার সাথে মজা করছিলাম। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটা নাটকের অডিশনের জন্য ডায়ালগ প্র্যাকটিস করছিলাম। আমাদের কলেজে একটা থিয়েটার গ্রুপ আছে, সেখানে আমি একটা কমপ্লেক্স ক্যারেক্টারের রোল পেয়েছি। আমি আল্লাহর রহমতে পথ খোঁজা। প্রথম অধ্যায়, অন্ধকারের দিন। রাসেল নামের একটি ছেলে ছিল। বয়স তার মাত্র ২৫ বছর। ঢাকা শহরের একটা ছোট্ট বস্তিতে তার মা আর ছোট বোনকে নিয়ে থাকত। বাবা মারা গিয়েছিল যখন রাসেলের বয়স মাত্র ১৫। সেই থেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রাসেল। রাসেল প্রতিদিন ভোর ৫টায় উঠত। ফজরের নামাজ পড়ে বাজারে সবজি বিক্রি করত। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে একটা দোকানে কাজ করত। রাতে বাড়ি ফিরে মাগরিবের নামাজ পড়ে মাকে সাহায্য করত। এভাবেই কেটে যাচ্ছিল তার দিনগুলো। একদিন সকালে যখন রাসেল বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার মা ডাকল, রাসেল, একটু এদিকে আয়। রাসেল মায়ের কাছে গেল। মা তার হাত ধরে বসিয়ে দিল। বেটা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমাদের দেখাশোনা করছিস। আল্লাহ তোকে বরকত দিয়েছেন। কিন্তু আমি চাই তুই একটু বেশি পড়াশোনা কর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। আম্মা, আমি এখন কিভাবে পড়াশোনা করব? আমাদের তো খরচ চালানোই কষ্ট। মা মিষ্টি হেসে বলল, আল্লাহ যদি চান তাহলে সব পথ খুলে দেবেন। তুই চেষ্টা কর। আমি আর তোর বোন কম খেয়ে হলেও তোর পড়ার খরচ জোগাড় করব। রাসেল মায়ের কথায় খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে জানত মা কত কষ্ট করে তার জন্য এই কথাগুলো বলছে। সেই দিন থেকে রাসেল মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আমি কি করব? দ্বিতীয় অধ্যায়, প্রথম পদক্ষেপ। কয়েকদিন পর রাসেল তার এক বন্ধু করিমের সাথে দেখা করল। করিম বিশ্ববিদ্যালয়ে পড়ত। করিম ভাই, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। কিন্তু আমার অবস্থা তো জানেনই কি। করিম বলল, রাসেল, তুই যদি সত্যিই চাস, তাহলে উপায় আছে। সান্ধ্যকালীন কোর্স আছে। সেখানে ভর্তি হতে পারিস। আর বৃত্তির জন্য আবেদন করতে পারিস। রাসেল খুব আশান্বিত হল। সে জানত এটা খুব কঠিন হবে, কিন্তু সে চেষ্টা করতে চাইল। পরের দিন জুমার নামাজের পর রাসেল খুতবা শুনল। ইমাম সাহেব বলছিলেন, আল্লাহ তায়ালা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এই কথাগুলো শুনে রাসেলের মনে আরও বেশি সাহস এল। সে মনে মনে বলল, আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখছি। সেই সপ্তাহেই রাসেল ভর্তির ফর্ম সংগ্রহ করল। রাতে কাজ শেষে বাড়িতে এসে পড়াশোনা করতে লাগল। মা তাকে সাহায্য করত। ছোট বোন সাবিনাও তাকে উৎসাহ দিত। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। ২ মাস পরিশ্রমের পর ভর্তি পরীক্ষার দিন এল। রাসেল খুব ভোরে উঠে তাহাজ্জুদ পড়ল। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে সফল করুন। আর যদি এটা আমার জন্য ভালো না হয়, তাহলে আমাকে অন্য পথ দেখান।
পরীক্ষার হলে গিয়ে দেখল অনেক ছাত্রছাত্রী। সবার চেহারায় উদ্বেগ। রাসেল মনে মনে সূরা ফাতিহা পড়ল এবং বিসমিল্লাহ বলে পরীক্ষা শুরু করল। পরীক্ষা শেষে রাসেল বাড়ি ফিরে মাকে সব বলল। মা বলল, আল্লাহর ইচ্ছা যা হবে তাই হবে। আমরা শুধু চেষ্টা করতে পারি। ফলাফলের অপেক্ষায় ছিল রাসেল। এই সময়ে সে আরও বেশি নামাজ কালাম পড়তে লাগল। প্রতিদিন ফজরের পর কুরআন তেলাওয়াত করত। এক সপ্তাহ পর ফলাফল বের হল। রাসেল দেখল তার নাম মেধা তালিকায় আছে। শুধু তাই নয়, সে বৃত্তিও পেয়েছে। রাসেল খুশিতে কেঁদে ফেলল। মাকে খবর দিতেই মা আল্লাহর শুকরিয়া আদায় করল। চতুর্থ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রাসেলের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। সকালে সবজি বিক্রি করত, বিকেলে ক্লাস করত, রাতে পড়াশোনা করত। খুবই কষ্টকর ছিল। কিন্তু রাসেল হাল ছাড়ল না। সে জানত আল্লাহ তাকে এই পথ দেখিয়েছেন কোনো কারণে। ক্লাসে রাসেল একটি মেধাবী ছেলে ছিল। তার শিক্ষকেরা তাকে পছন্দ করত। একদিন তার ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষক জনাব আহমেদ সাহেব তাকে ডাকল। রাসেল, তুমি খুব ভালো ছাত্র। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিতে চাই। আমার একটা গবেষণা প্রকল্প আছে। তুমি সন্ধ্যায় আমার সাহায্য করতে পার। এতে তোমার কিছু টাকাও হবে। রাসেল খুব খুশি হল। এই কাজ পেলে তার পড়াশোনার খরচ আরও ভালোভাবে চালানো যাবে। কিন্তু একটা সমস্যা ছিল। এই কাজ করলে তাকে বিকেলের দোকানের কাজ ছাড়তে হবে। সেই আয় কমে যাবে। রাসেল বাড়িতে এসে মার সাথে কথা বলল। মা বলল, বেটা, আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন তখন অন্য দরজা খুলে দেন। তুই নতুন কাজটা নে। কি? পঞ্চম অধ্যায়, জ্ঞানের পথে। রাসেল শিক্ষকের সাথে গবেষণার কাজ শুরু করল। কাজটি ছিল ইসলামিক ইতিহাস নিয়ে। রাসেল প্রতিদিন নতুন নতুন বিষয় শিখত। একদিন আহমেদ সাহেব বলল, রাসেল, তুমি জান উমর ইবনে আব্দুল আজিজ এর গল্প? জি না স্যার। তিনি ছিলেন উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ। তিনি যখন খলিফা হলেন তখন তিনি সব বিলাসিতা ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তার স্ত্রী একদিন বলেছিল, আপনি খলিফা হওয়ার পর থেকে এত সাদামাটা হয়ে গেলেন কেন? উমর বলেছিলেন, আমি যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝি তাহলে তাদের ন্যায্য অধিকার দিতে পারব কিভাবে? এই গল্প শুনে রাসেলের মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল যে আল্লাহ তাকে কষ্টের মধ্য দিয়ে পরীক্ষা নিচ্ছেন যাতে সে মানুষের কষ্ট বুঝতে পারে। ষষ্ঠ অধ্যায়, দানের শিক্ষা। রাসেলের আর্থিক অবস্থা একটু ভালো হচ্ছিল। বৃত্তি আর গবেষণার কাজের টাকা দিয়ে পরিবারের খরচ চলে যাচ্ছিল। একদিন জুমার নামাজের পর মসজিদে একটি ঘোষণা দেওয়া হল। আমাদের এলাকার একটি পরিবার খুব কষ্টে আছে। বাবা অসুস্থ, কাজ করতে পারছে না। 3টি ছোট সন্তান। কেউ যদি সাহায্য করতে পারেন। রাসেল শুনে মনে মনে ভাবল, তার নিজের অবস্থাই তো খুব ভালো না। কিন্তু মনে পড়ল একটি হাদিস, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। রাসেল সিদ্ধান্ত নিল। বাড়িতে গিয়ে মার সাথে কথা বলল। আম্মা, আমি ওই পরিবারটিকে কিছু সাহায্য করতে চাই। মা বলল, কিন্তু আমাদেরই তো খুব কম। আম্মা, আল্লাহ বলেছেন যে তোমরা যা ভালোবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা সত্যিকারের নেকি পাবে না। আমরা 1 সপ্তাহ একটু কম খেলেই হবে। মা রাসেলের কথায় খুশি হল। তারা সেই পরিবারের জন্য কিছু চাল, ডাল আর সবজি নিয়ে গেল। পরিবারের বাবা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। এর কিছুদিন পর একটি আশ্চর্য ঘটনা ঘটল। শিক্ষক আহমেদ সাহেব রাসেলকে বলল যে তার গবেষণা কাজ এত ভাল হয়েছে যে বিশ্ববিদ্যালয় তাকে অতিরিক্ত বৃত্তি দিচ্ছে। রাসেল বুঝতে পারল আল্লাহর কথা সত্য। তোমরা আল্লাহর পথে যা খরচ কর, আল্লাহ তার চেয়ে বেশি দেন। সপ্তম অধ্যায়, সাফল্যের পথে। দ্বিতীয় বর্ষে রাসেল ক্লাসে প্রথম স্থান অধিকার করল। তার সব শিক্ষক তার প্রশংসা করত। একদিন রাসেলের এক সহপাঠী আরিফ এসে বলল, রাসেল ভাই, আমি খুব সমস্যায় আছি। আমার ইংরেজি খুব দুর্বল। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? রাসেল ভাবল, তার তো নিজেরই অনেক কাজ। কিন্তু তারপর মনে পড়ল রাসূল এর একটি হাদিস, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। রাসেল আরিফকে সাহায্য করতে রাজি হল। প্রতিদিন ক্লাসের পর একটু সময় দিত তাকে। আরিফের ইংরেজি ভালো হতে লাগল। সে খুব কৃতজ্ঞ ছিল রাসেলের কাছে।
1 মাস পর আরিফ রাসেলকে একটি খবর দিল। রাসেল ভাই, আমার বাবার একটি কোম্পানি আছে। উনি বলেছেন আপনাকে পার্ট টাইম কাজ দিতে পারেন। বেতনও ভালোও। রাসেল অবাক হল। সে আরিফকে শুধু সাহায্য করেছিল মানবিকতার কারণে। কিন্তু আল্লাহ তাকে এর বিনিময় দিলেন। 8ম অধ্যায়, পরিবারের খবর। নতুন কাজের কারণে রাসেলের আয় বেড়ে গেল। পরিবারের অবস্থা ভালো হতে লাগল। ছোট বোন সাবিনাও স্কুলে ভালো করছিল। একদিন মা রাসেলকে ডেকে বলল, রাসেল, তোর বিয়ের কথা ভাবতে হবে গু। রাসেল বলল, আম্মা, আমি এখনও পড়াশোনা শেষ করিনি গি। হ্যাঁ, তা ঠিক। কিন্তু একটা ভালো মেয়ে দেখলে রেখে দেওয়া যায়। আমাদের পাড়ার রহিম চাচার মেয়ে ফাতিমা খুব ভালো মেয়ে। পড়াশোনাও করে কি। রাসেল জানত ফাতিমাকে। সে একটি ভালো মেয়ে ছিল। দিমদার পরিবারের মেয়ে। নিজেও নামাজ কালাম করত। রাসেল বলল, আম্মা, আমি ইস্তেখারা করে দেখি গু। রাসেল 2 দিন ইস্তেখারা করল। তার মন ভালো লাগছিল এই বিয়ের কথা ভেবে। মা রহিম চাচার বাড়িতে গিয়ে কথা বলল। তারাও রাজি হল। 9ম অধ্যায়, বিবাহের প্রস্তুতি। বিবাহের প্রস্তুতি শুরু হল। রাসেল চাইল খুব সাদামাটা অনুষ্ঠান করতে। একদিন ফাতিমার বাবা রহিম চাচা এসে বলল, রাসেল বেটা, তোমার কোনো চাহিদা আছে? রাসেল বলল, চাচা, আমি কিছু চাই না। শুধু আল্লাহর রহমত চাই। রহিম চাচা বলল, ভাল কথা। কিন্তু তুমি যেটা কর সেটা খুবই কষ্টের। তুমি কি মনে কর ফাতিমা এই কষ্ট সহ্য করতে পারবে? রাসেল বলল, চাচা, আমি ফাতিমার সাথে কথা বলবো। যদি সে রাজি থাকে তাহলে ঠিক আছে গিয়ে। পরদিন রাসেল ফাতিমার সাথে পরিবারের উপস্থিতিতে কথা বলল। ফাতিমা, আমি এখনও ছাত্র। আমাদের সংসারে অনেক কষ্ট হবে। তুমি কি এই কষ্ট নিতে পারবে? ফাতিমা মিষ্টি হেসে বলল, রাসেল ভাই, আল্লাহ যদি চান তাহলে সব কষ্ট সহজ হয়ে যাবে। আর মুমিনের জীবনে কিছু কষ্ট তো থাকবেই গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল ফাতিমা একটি বুদ্ধিমতী এবং ধৈর্যশীল মেয়ে। 10ম অধ্যায়, বিবাহ। খুব সাদামাটাভাবে রাসেল আর ফাতিমার বিবাহ হল। মসজিদে আকদ হল। বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান। বিবাহের পর রাসেলের জীবনে অনেক পরিবর্তন এল। ফাতিমা খুব ভালো একটি স্ত্রী ছিল। সে রাসেলকে পড়াশোনায় সাহায্য করত। ঘরের কাজও সামলাত। ফাতিমা নিজেও পড়াশোনা চালিয়ে যেত। সে BA পাস করে একটা চাকরির চেষ্টা করছিল। একদিন ফাতিমা রাসেলকে বলল, আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছি। এতে আমাদের আয় বেড়ে যাবে গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল আল্লাহ তাদের জন্য কত ভালো একটা পথ তৈরি করেছেন। 11ম অধ্যায়, সামাজিক কাজ। রাসেল আর ফাতিমার আর্থিক অবস্থা উন্নতি হচ্ছিল। তারা ঠিক করল কিছু সামাজিক কাজ করবে। তারা প্রতি মাসে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করত। এতিম বাচ্চাদের পড়ার খরচ দিত। একদিন রাসেল দেখল পাড়ার একটি বাচ্চা আব্দুর রহমান স্কুলে যায় না। রাসেল তার বাবার সাথে কথা বলল। ভাই, আব্দুর রহমান স্কুলে যায় না কেন? বাচ্চার বাবা বলল, ভাই, আমার তো স্কুলের খরচ দেওয়ার সামর্থ্য নেই গিয়ে। রাসেল বলল, আপনি চিন্তা করবেন না। আমি তার পড়ার খরচ দেব। এভাবে রাসেল বেশ কয়েকটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিল। 12ম অধ্যায়, গ্র্যাজুয়েশন। 3 বছর পরিশ্রমের পর রাসেল গ্র্যাজুয়েশন সম্পন্ন করল। সে তার ব্যাচে 3য় স্থান অধিকার করল। স্নাতক হওয়ার পর রাসেল একটা ভালো চাকরি পেল। একটা বেসরকারি সংস্থায় প্রোগ্রাম অফিসার হিসেবে। প্রথম বেতন পাওয়ার দিন রাসেল মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। আম্মা, আল্লাহর রহমতে আজ আমি সফল হয়েছি। এটা সব আপনার দোয়ার বরকতও। মা কেঁদে ফেল। আল্লাহ তোকে আরও বরকত দিন গু। রাসেল তার প্রথম বেতনের অনেকটা টাকা দিয়ে মাকে একটা সোনার আংটি কিনে দিল। বাকি টাকা দিয়ে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করল। 13ম অধ্যায়, সন্তানের আগমন। বিয়ের 2 বছর পর ফাতিমা গর্ভবতী হল। রাসেল খুব খুশি হল। সে আল্লাহর কাছে দোয়া করত যেন সন্তান নেক হয়। একদিন রাত 2টার সময় ফাতিমার প্রসব ব্যথা উঠল। রাসেল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। কয়েক ঘণ্টা পর একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম হল। রাসেল খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা ছেলের নাম রাখল ইউসুফ। ইউসুফ খুব সুন্দর একটি বাচ্চা ছিল। রাসেল প্রতিদিন তার কানে আজান দিত। কুরআনের আয়াত পড়ে শোনাত।
চতুর্দশ অধ্যায় নতুন পরিকল্পনা। ইউসুফের জন্মের পর রাসেল আর ফাতিমা ভাবতে লাগল কিভাবে তাদের ছেলেকে একটি ভালো মুসলমান হিসেবে গড়ে তুলবে। রাসেল বলল, ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা পায়। আমরা তাকে হাফেজ বানাবো। ফাতিমা বলল, হ্যাঁ, এটা খুব ভালো পরিকল্পনা। আর আমি চাই সে যেন দুনিয়ার শিক্ষাও ভালো করে নেয়। তারা সিদ্ধান্ত নিল ইউসুফ একটু বড় হলে তাকে একটি ভালো ইসলামী স্কুলে ভর্তি করাবে। এদিকে রাসেলের কাজেও উন্নতি হচ্ছিল। তার বস তাকে খুব পছন্দ করত, কারণ রাসেল খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন রাসেলের বস মিস্টার করিম তাকে ডাকল। রাসেল, আমি তোমাকে একটা নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চাই। এটা গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য। তুমি কি আগ্রহী? রাসেল বলল, জি স্যার, আমি আগ্রহী গো। তাহলে তোমাকে একটা গ্রামে গিয়ে কাজ করতে হবে। সেখানে স্কুল বানানো, স্বাস্থ্যসেবা দেওয়া এসব। রাসেল ভাবল, এটা তো খুব ভালো একটা কাজ। মানুষের সেবা করার সুযোগ। পঞ্চদশ অধ্যায় গ্রামের কাজ। রাসেল পটুয়াখালীর একটা গ্রামে গেল কাজ করতে। গ্রামের নাম ছিল সুন্দরপুর। খুব সুন্দর একটা গ্রাম, কিন্তু অনেক সমস্যা ছিল। গ্রামে পৌঁছে রাসেল দেখল এখানে কোনো উন্নত স্কুল নেই, স্বাস্থ্যকেন্দ্রও নেই, রাস্তাঘাট খারাপ। রাসেল প্রথমে গ্রামের মানুষদের সাথে কথা বলল, তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করল। গ্রামের প্রধান হাজী সাহেব বলল, বেটা, আমাদের অনেক সমস্যা। বাচ্চাদের পড়াশোনার জন্য শহরে পাঠাতে হয়, আর অসুখ বিসুখ হলে অনেক দূরে যেতে হয় গিয়ে। রাসেল বলল, হাজী সাহেব, আমরা ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধান করব, কিন্তু আপনাদের সবার সাহায্য লাগবে গু। রাসেল প্রথমে একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করল। গ্রামের মানুষদের সাথে নিয়ে একটা জায়গা ঠিক করল। কাজ শুরু করার আগে রাসেল একটা জামাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আপনি এই কাজে আমাদের সাহায্য করুন গো। ষোড়শ অধ্যায় বাধাবিপত্তি। স্কুল বানানোর কাজ শুরু হল, কিন্তু কিছু সমস্যা দেখা দিল। গ্রামের কিছু প্রভাবশালী লোক এই প্রকল্পের বিরোধিতা করতে লাগল। একদিন রাসেল জানতে পারল যে স্থানীয় একজন রাজনৈতিক নেতা আলতাফ সাহেব বলেছেন যে এই প্রকল্প তার অনুমতি ছাড়া হতে পারবে না। রাসেল ভাবল, এই সমস্যার সমাধান করতে হবে। সে আলতাফ সাহেবের সাথে দেখা করতে গেল। আসসালামু আলাইকুম আলতাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমিই নাকি ওই নতুন অফিসার? জি ভাই, আমি রাসেল। আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম গু। কি ব্যাপার? আমরা এই গ্রামে একটা স্কুল বানাতে চাচ্ছি। শুনলাম আপনি বিরোধিতা করছেন গু। আলতাফ সাহেব একটু রাগত স্বরে বলল, দেখ ভাই, এই এলাকায় আমার প্রভাব আছে। আমার সাথে কথা না বলে কিছু করা যায় না। রাসেল বুঝতে পারল আলতাফ সাহেব মনে করছেন তার ক্ষমতা চ্যালেঞ্জ হচ্ছে। রাসেল বিনয়ের সাথে বলল, ভাই, আমি আপনাকে অসম্মান করার জন্য আসিনি। আসলে আমি চাই আপনি এই প্রকল্পে আমাদের সাহায্য করুন। আপনার অভিজ্ঞতা আর নেতৃত্ব আমাদের অনেক কাজে লাগবে গি। আলতাফ সাহেব একটু চিন্তা করল। রাসেলের বিনয়ী আচরণে তার মন নরম হল। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু সব কিছু আমার সাথে পরামর্শ করে করতে হবে গু। রাসেল খুশি হল। সে বুঝতে পারল যে বিনা আর সম্মানের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। সপ্তদশ অধ্যায় স্কুল প্রতিষ্ঠা। আলতাফ সাহেবের সহযোগিতায় স্কুল বানানোর কাজ দ্রুত এগিয়ে চল। গ্রামের সবাই মিলে হাত লাগাল। 6 মাস পর একটি সুন্দর প্রাথমিক স্কুল তৈরি হল। রাসেল ঢাকা থেকে কিছু শিক্ষক এনে নিযোগ দিল। স্কুল উদ্বোধনের দিন গ্রামের সবাই এল। হাজী সাহেব বলল, রাসেল বেটা, তুমি আমাদের গ্রামে আলো নিয়ে এসেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন গু। রাসেলের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন। স্কুলে ভর্তির জন্য অনেক বাচ্চা এল। রাসেল দেখল যে অনেক গরিব পরিবারের বাচ্চারা বইখাতা কিনতে পারছে না। রাসেল সিদ্ধান্ত নিল যে গরিব বাচ্চাদের বিনামূল্যে বইখাতা দেবে। তার নিজের বেতনের টাকা দিয়েই এই খরচ চালাল। অষ্টাদশ অধ্যায় স্বাস্থ্যসেবা। স্কুলের পর রাসেল গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র করার পরিকল্পনা করল। এই কাজটা আরও কঠিন ছিল। রাসেল ঢাকা গিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার সাহেব বলল, আমি সপ্তাহে একবার আসতে পারব, কিন্তু একজন নার্স সব সময় থাকতে হবে গি। রাসেল গ্রামে ফিরে এসে সবার সাথে কথা বলল। গ্রামেই একটি মেয়ে ছিল সালমা, যে নার্সিং ট্রেনিং নিয়েছিল কিন্তু কাজ পাচ্ছিল না।
রাসেল সালমার বাবার সাথে কথা বলল। চাচা, সালমা যদি এই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে তাহলে গ্রামের অনেক উপকার হবে। সালমার বাবা রাজি হল। সালমাও খুশি হল যে সে নিজের গ্রামেই কাজ করতে পারবে। 3 মাস পর স্বাস্থ্যকেন্দ্র চালু হল। প্রথম দিনেই অনেক রোগী এল। একটি বুড়ি এসে রাসেলের হাত ধরে বলল, বেটা, তুমি আমাদের জন্য কি করেছ? আল্লাহ তোমার মঙ্গল করুন। 49 অধ্যায়, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ। গ্রামে কাজ করতে গিয়ে রাসেল পরিবার থেকে দূরে থাকতে হতো। মাসে একবার বাড়ি যেত। একদিন ফাতিমা ফোন করে বলল, রাসেল, ইউসুফ তোমার জন্য খুব কাঁদে। তুমি কি একটু বেশি বাড়িতে থাকতে পার? রাসেল মনে মনে কষ্ট পেল। সে জানত পরিবারের জন্য সময় দেওয়া খুব জরুরি। কিন্তু গ্রামের কাজও ছেড়ে দেওয়া যায় না। সেই রাতে রাসেল অনেক চিন্তা করল। সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আমি কি করব? পরিবারের দায়িত্ব আছে, আবার মানুষের সেবার দায়িত্বও আছে। পরদিন সকালে ফজরের নামাজের পর রাসেল কুরআন খুল। তার চোখে পড়ল একটা আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। রাসেল বুঝতে পারল আল্লাহ কোনো না কোনো উপায় করে দেবেন। সেই দিনই দুপুরে রাসেলের বস করিম সাহেব ফোন করল। রাসেল, তোমার কাজ দেখে আমি খুব খুশি। আমি চাই তুমি ঢাকায় ফিরে এস। তোমাকে প্রমোশন দেব। আর এই গ্রামের প্রকল্প তুমি ঢাকা থেকে পরিচালনা করতে পারগ। রাসেল খুব খুশি হল। এটাই ছিল তার সমস্যার সমাধান। 20 অধ্যায়, ঢাকায় প্রত্যাবর্তন। ঢাকায় ফিরে এসে রাসেল পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারছিল। ইউসুফ তখন 3 বছরের হয়েছে। খুব সুন্দর বাচ্চা। রাসেল প্রতিদিন ইউসুফকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। আর গল্প বলত নবীদের জীবনী। একদিন ইউসুফ বলল, আব্বা, আমি বড় হয়ে আপনার মতো মানুষের সেবা করব। রাসেলের চোখে পানি এল। সে বুঝতে পারল সন্তানের উপর বাবার প্রভাব কত গভীর। এদিকে রাসেলের কাজেরও অনেক উন্নতি হল। সে এখন একটা বিভাগের প্রধান। অনেক প্রকল্প তার তত্ত্বাবধানে চলছে। কিন্তু সাফল্যের মধ্যেও রাসেল তার আসল লক্ষ্য ভুলে যায়নি। সে নিয়মিত দান খরাত করত। গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিত। 21 অধ্যায়, সাম্প্রদায়িক সেবা। রাসেল দেখতে পেল ঢাকা শহরেও অনেক সমস্যা আছে। বস্তিতে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান খুব খারাপ। সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটা ছোট সংগঠন তৈরি করল। নাম দিল সেবা সংস্থা। প্রতি শুক্রবার তারা বিভিন্ন বস্তিতে যেত। ফ্রি চিকিৎসা সেবা দিত। বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করত। একদিন রাসেল একটা বস্তিতে গিয়ে দেখল একটা বাচ্চা খুব কাঁদছে। রাসেল তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বেটা? বাচ্চাটি বলল, আমার মা অসুস্থ, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। রাসেল তাড়াতাড়ি বাচ্চার মাকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার খরচ দিল। বাচ্চার মা সুস্থ হয়ে বলল, ভাই, আপনি আমার জন্য এত করলেন কেন? রাসেল বলল, আপা, আমাদের নবী সা বলেছেন, মানুষের সেবা করাই আল্লাহর সেবা। 20 অধ্যায়, পারিবারিক সুখ। রাসেল আর ফাতিমার সংসারে অনেক সুখ ছিল। তারা একে অপরকে সম্মান করত। একসাথে নামাজ পড়ত। কুরআন তেলাওয়াত করত। ইউসুফ এখন 5 বছরের। খুব মেধাবী বাচ্চা। রাসেল তাকে একটা ভালো ইসলামী স্কুলে ভর্তি করিয়েছে। একদিন ইউসুফ স্কুল থেকে এসে বলল, আব্বা, আমাদের ক্লাসে একটা বাচ্চা খুব কাঁদছিল। কেন? তার বাবা মা তার স্কুলের ফি দিতে পারছে না। রাসেল মুচকি হাসল। সে জানত তার সন্তান কোন দিকে যাচ্ছে। তুমি কি মনে কর আমাদের তাকে সাহায্য করা উচিত? ইউসুফ খুশি হয়ে বলল, হ্যাঁ আব্বা, আমরা তো সবসময় অন্যদের সাহায্য করি। পরদিন রাসেল স্কুলে গিয়ে সেই বাচ্চার ফি দিয়ে দিল। এদিকে ফাতিমার আবার সন্তান আসার খবর। রাসেল খুব খুশি। তারা দোয়া করছিল যেন এবারও একটা নেক সন্তান পায়। 23 অধ্যায়, দ্বিতীয় সন্তান। ফাতিমার একটি মেয়ে হল। নাম রাখল আয়েশা। খুব সুন্দর বাচ্চা। ইউসুফ খুব খুশি। সে প্রতিদিন ছোট বোনের যত্ন নিত। রাসেল দেখত যে ইউসুফ খুব দায়িত্বশীল একটা বাচ্চা হয়ে উঠছে। সে অন্যদের সাহায্য করতে ভালোবাসে। নামাজ কালাম নিয়মিত করে। একদিন রাসেল ইউসুফকে বলল, বেটা, তুমি বড় হয়ে কি হতে চাও? ইউসুফ বলল, আব্বা, আমি ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই। আর কুরআনও মুখস্থ করব। রাসেল খুব গর্বিত হল।
সে বুঝতে পারল তার সন্তান সঠিক পথে যাচ্ছে। চতুর্বিংশ অধ্যায় বড় পরিকল্পনা। রাসেল এতদিনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সে ভাবল আরও বড় কিছু করার। সে তার কিছু বন্ধু এবং সহকর্মীদের নিয়ে একটা বড় পরিকল্পনা করল। দেশের বিভিন্ন গ্রামে স্কুল আর হাসপাতাল তৈরি করা। কিন্তু এই কাজের জন্য অনেক টাকার দরকার। রাসেল ভাবল কিভাবে ফান্ড সংগ্রহ করবে। সে বিভিন্ন ধনী ব্যক্তিদের সাথে যোগাযোগ করল। অনেকেই সাহায্য করতে রাজি হল। একদিন একজন বিজনেসম্যান হাজি করিম সাহেব রাসেলকে বলল, তুমি যে কাজ করছ এটা খুব ভালো। আমি তোমাদের নিয়মিত অনুদান দেবঘু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল আল্লাহ তার কাজে সাহায্য করছেন। পঞ্চবিংশ অধ্যায় সম্প্রসারণ। পরের বছর রাসেলের সংস্থা দেশের 5টি জেলায় কাজ শুরু করল। তারা 100টি স্কুল আর 5টি স্বাস্থ্যকেন্দ্র চালু করল। রাসেল প্রতি মাসে এসব জায়গা ভিজিট করত। সে দেখত যে তার কাজের প্রভাব কেমন হচ্ছে। একটা গ্রামে গিয়ে সে দেখল যে তাদের তৈরি স্কুল থেকে পাস করা একটা ছেলে এখন ডাক্তার হয়েছে। সে আবার নিজের গ্রামে ফিরে এসে মানুষের সেবা করছে। রাসেল বুঝতে পারল এটাই হল প্রকৃত সাফল্য। শুধু নিজের উন্নতি নয়, অন্যদের উন্নতিতে সাহায্য করা। ষড়বিংশ অধ্যায় পরবর্তী প্রজন্ম। ইউসুফ এখন 100 বছরের। সে কুরআনের অর্ধেক মুখস্থ করে ফেলেছে। পড়াশোনাতেও খুব ভালো। আয়েশা 5 বছরের। সেও স্কুলে ভর্তি হয়েছে। খুব মিষ্টি এবং বুদ্ধিমতী। রাসেল দেখত তার সন্তানরা অন্য বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তারা গরিব বন্ধুদের সাহায্য করে। একদিন ইউসুফ বাড়িতে এসে বলল, আব্বা, আমি আমার পকেট মানি জমিয়ে একটা গরিব বাচ্চার বই কিনে দিয়েছি গু। রাসেল খুশি হয়ে বলল, খুব ভালো কাজ করেছ বেটা। আল্লাহ তোমাকে বরকত দিন গু। ফাতিমাও খুব খুশি। সে বলল, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা সঠিক পথে যাচ্ছে গি। সপ্তবিংশ অধ্যায় স্বীকৃতি। রাসেলের কাজের জন্য সে বিভিন্ন পুরস্কার পেতে লাগল। সরকার থেকেও সম্মাননা পেল। কিন্তু রাসেল কখনো গর্বিত হল না। সে সবসময় মনে রাখত যে এসব আল্লাহর রহমত। একদিন একটা অনুষ্ঠানে রাসেলকে সম্মাননা দেওয়ার সময় বলতে বলল। রাসেল মাইকে বলল, আমি যা কিছু করতে পেরেছি সব আল্লাহর রহমত। আমার মা, আমার স্ত্রী এবং অনেক মানুষের দোয়া আর সাহায্যে এটা সম্ভব হয়েছে। আমি শুধু একটা মাধ্যম গু। উপস্থিত সবাই তার কথায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল রাসেল একজন সত্যিকারের বিনয়ী মানুষ। অষ্টাবিংশ অধ্যায় পরিবারের ভবিষ্যৎ। ইউসুফ এখন 5 বছরের। সে কুরআন পুরো মুখস্থ করে ফেলেছে। পড়াশোনাতেও খুব ভালো। সে ডাক্তার হতে চায়। আয়েশা 1 বছরের। সেও কুরআন মুখস্থ করছে। আর ইঞ্জিনিয়ার হতে চায়। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায় বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে।
সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি।
যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুলকু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে।
পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন।
সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা।
রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু।
দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চাবিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে।
তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো সোহেল বস। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব আমি জানি সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান শুক্রবার।
তোমার বাবা সামলাবে গু। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে।
এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০ বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি।
জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত।
তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব